আচ্ছা, দেখা যাচ্ছে, তার মানে শোনা যাচ্ছে। ওকে, দীপশিকা দাস বলছে শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে একটা বড় ফিয়ার, একটা ভয় কাজ করছে এখনকার এতে, যে কাট অফ কত হবে অ্যান্ড কত পেলে সেফ, এই জাতীয় যে বিষয়গুলো। বিগত পরীক্ষাগুলোতে আমরা বেশ কিছু পরীক্ষা যেগুলো দেখেছি, প্রিলি বলো বা মেন বলো, সবগুলোতেই বেশ অনেকটা নম্বরই উঠছে। পাস নম্বর যেটা হচ্ছে সেটা অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে। সেখানে আমাদের ভেতরে একটা সাইকোলজিক্যাল বার্ডেন সবসময় কাজ করছে, যে আমি অতটা নম্বর যদি আমাকে করতে হয়, এক্স্যাক্টলি কতটা আমাকে উত্তর করতে হবে সেই পরীক্ষাটায়, কতদূর করলে আমি বুঝতে পারবো আমি ঠিক করছি বা আমি ভুল করছি, পারছি কি পারছি না, বা কতটা প্রশ্ন আমাকে অ্যাটেম্প্ট করে আসতে হবে সেখানে। তো দেখো, যে কোনো একটা পরীক্ষার হলে ঢুকবার আগে তুমি যদি মাথায় এটা ঢুকিয়ে নিয়ে ঢোকো যে আমাকে 140টা অ্যাটেম্প্ট করে আসতেই হবে, বোধহয় এই ধারণাটা ঠিক না। তার অনেকগুলো কারণ আছে। একটা যে কোনো পরীক্ষায় যতটাই নম্বর আমি আমার যোগ্যতায় পাই না কেন, সেই পর্যায়ে যেতে গেলে একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু দরকারি। যখন তুমি প্রথম পড়াশুনো শুরু করেছিলে, সেই প্রথম পড়াশুনো শুরু করবার পর প্রথম যখন পরীক্ষাগুলো দিচ্ছিলে, দেখা যাবে 100তে তোমরা 40%, 35%, অনেকেই বা 50%, 55% ঠিকঠাক উত্তর করছিলে। সেগুলো হয়তো সহজ, সেমি কঠিন, মাঝামাঝি লেভেলের এরকম পেপারগুলোতে অ্যাভারেজে ধরে নিচ্ছি তোমরা 50-55 করে পাচ্ছিলে। তারপর আস্তে আস্তে সেই নম্বরটা বাড়ে, দিয়ে একটা কনফিডেন্স লেভেল তৈরি হয় যে পরপর আমি এতগুলো পরীক্ষায় 60% অ্যাভাব নম্বর পেয়েছি, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এবার আমি আরও কঠিন পেপার ফেস করতে পারবো। তো যখন এই প্রিপারেশান পর্যায়টা চলে, একদম গ্রাউন্ড লেভেল থেকে বলছি তোমাদেরকে, সবার আগে বরাবর আমার সমস্ত ভিডিওতে যে বিষয়টার উপর আমি জোর দিয়েছিলাম, যে কখনো কোনো পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর আন্দাজে দেবে না, না জেনে দেবে না। তো একদম শূন্য স্তরে যখন তোমরা প্রথম পড়াশুনো শুরু করলে, তখনই যদি এই পদ্ধতিটা অবলম্বন করা যায়, অর্থাৎ কিনা প্রথম তোমার জীবনের পরীক্ষায় তুমি 100তে দেখা গেল একটাও আন্দাজে বা জানো না এরকম প্রশ্ন করলে না, দিয়ে তুমি 100-র মধ্যে 38 পেলে, তাহলে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, আমার 38-এর যোগ্যতা পর্যন্তর মধ্যে কোনো গলদ নেই। এবার এটাও কোনো একটা পার্টিকুলার পরীক্ষার রেজাল্ট দিয়ে কিন্তু বিচার হয় না। তুমি পরপর 4-5টা পরীক্ষা দিলে তোমার অ্যাভারেজ এলো 38, এবং কোনো পরীক্ষাতেই তুমি আন্দাজে উত্তর করে আসোনি, তাহলে এভাবে যে পরীক্ষাটা দেয়া হলো অ্যাকচুয়ালি, সেইখানে এবার তোমাকে বলা যেতে পারে কি তুমি তাহলে 38 বা 40-এর যোগ্যতায় উত্তীর্ণ হয়েছ। এবার তুমি যে সিলেবাসটা বা খাতাটা তুমি অ্যাকচুয়ালি পড়ো বাড়িতে বানিয়েছিলে, সেই খাতাটা রিভিশন করতে হয়। যতবার তুমি রিভিশন করবে ততবার তোমার সেই পারফেকশন লেভেল যেটা হয়, সেই পারফেকশন লেভেলটা তত বাড়তে থাকে। এবার আস্তে আস্তে বাড়ে 40 থেকে 42, 42 থেকে 45, 50, 55, এইভাবে বাড়ে। এবার তুমি যদি প্রথম পরীক্ষা থেকেই এটা টার্গেট করে রাখো যে আমাকে 70 আনসার করতে হবে, 70 পেতে হবে, তাহলে মনে রাখো অলওয়েজ যে 70 নম্বর পেতে গেলে তোমার রিভিশন এবং তোমার যে খাতা অর্থাৎ সিলেবাস, সেটা ততটাই কিন্তু স্ট্রং হওয়া দরকার। একদম প্রথমে যখন পড়াশুনো শুরু করেছিলে তখন যে
নিজের পড়ার জন্য যে খাতাটা তুমি বানিয়েছিলে সেই খাতায় অনেক অতিরিক্ত তথ্য থাকে, আবার অনেক তথ্য থাকে না, হতে পারে। একটা টেক্সট বই পড়ে অনেক সময় হয় কি যে আমরা প্রথমে বুঝতে পারি না সেটার কোনটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারি না, এটা বোঝা সম্ভব না। ইভেন শুরু থেকে 6 মাস পর্যন্ত প্রিপারেশানেও তোমার ভেতর এই ধারণাটা পুরোটা ঢুকে যাবে না যে কোনটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন এবং কোনটা নয়। কেননা বিসিএসের কোনটা সিলেবাস আর ঠিক কতটা পড়তে হয়, কোন কোন পয়েন্ট পড়তে হয়, এটা বোধহয় কেউ বলতে পারবে না। তাহলে কোনো একটা জিনিসে ঠিক কতটা পড়তে হয়, কত পর্যন্ত, সেটা পরীক্ষা দিয়ে দিয়ে এক্সপিরিয়েন্স করা ছাড়া কিন্তু শেখার আর কোনো উপায় নেই। কোনো মাস্টার তোমাকে কিছু নোট দিয়ে দিল, কোনো ইনস্টিটিউট তোমায় কিছু নোট দিয়ে দিল, সব সেখান থেকেই আসবে, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু নাই, হয় না এই জিনিসটা। তাহলে যেহেতু এই জিনিসটা হয় না, তাহলে এটার উপর আশা রেখে লাভ নেই। বরাবর তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে জোর দিয়েছি সেলফ স্টাডির ওপরে। কেন কি দিনের শেষে পড়তে তোমাকেই হবে, নিজের বাড়িতে তোমাকেই পড়াশোনাটা করতে হবে, কেউ হেল্প করবে না। তাহলে সেই সেন্সেই বলছি, সেলফ স্টাডি করে যদি পড়াশোনাটা তোমাকে করতে হয়, তাহলে এরকম স্টেপ বাই স্টেপ ভাবেই কিন্তু তোমার ডেভেলপমেন্টটা হবে। প্রথমে যে খাতাটা তৈরি হচ্ছে সেখানে অনেক অতিরিক্ত তথ্য আছে, অনেক তথ্য নেই। 2-4 বার রিভিশনের পর, একটা দুটো মক দেওয়ার পর একটু ধারণা পরিষ্কার হলো। এবার খাতাটায় ওই চ্যাপ্টারের পরে তোমরা অলওয়েজ কয়েকটা পাতা ফাঁকা রাখবে, সেই পাতায় সেই নতুন তথ্যগুলো ঢুকে গেল। পুরনো কিছু তোমার মনে হচ্ছে এটাই আনইম্পর্টেন্ট, সেটা বাদ গেল। এইভাবে খাতাটা হয় সেটাই থেকে গেল, বা নতুন আরেকটা খাতায় লেখা হলো। তো যতবার এরকম জিনিসটা নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, যতবার জিনিসটা আপডেট হচ্ছে, রিভাইজ হচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে ডেটাগুলো, ততবার দেখা যাবে যে তোমার খাতাটা আগের থেকে আলাদা। নতুন খাতাটায় অনেকটা কনসেন্ট্রেটেড, অনেকগুলো তথ্য এক জায়গায় আছে, প্রয়োজনীয় তথ্য আছে, এবং সেখান থেকে কমনও আসছে। এটা কিন্তু কখনোই তোমার 2-1 মাসের প্রগ্রেস রিপোর্ট থেকে পাওয়া যাবে না। বেশ কয়েক মাস ধরে তুমি প্রিপারেশান নিয়েছো, প্রায় বছরখানেক হতে চলেছে, বা 10 মাস 11 মাস হয়ে গিয়েছে, গোটা সিলেবাসটা শেষ হয়ে গিয়েছে, আগেরগুলো ভালো রিভিশন হয়েছে, বেশ কয়েকটা মক দিয়েছো, তখন এই বিষয়টা আসবে, তার আগে কিন্তু আসবে না। প্রথম 2 মাসে এক একটা ছেলের যে খাতাগুলো তৈরি হয়, দেখাতে আসে যখন আমার কাছে, এই মোটা মোটা এক একটা চ্যাপ্টারে মোটা মোটা 20-22 পাতা করে, যখন সেই ছেলেটাই 7 মাস 8 মাস পরে দেখাতে আসে, সেটাই দেখা যাবে 15 পাতায় কমে গেছে, কেননা তার সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। এবার এক্সপিরিয়েন্সটা হয়েছে কি করে না, ওই রকম প্রথম খাতাটা বানিয়েছিল, সেটা পুরোটা রিভাইজ করতে গিয়ে তার কষ্ট হয়েছে, সে পরীক্ষা দিয়েছে, কয়েকটা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছে এটা ইম্পর্টেন্ট নয়, তারপর সেই জিনিসটা অ্যাচিভ করেছে। তাহলে এই যে নম্বরের যে গল্পটা হচ্ছে আমাদের, এটা কিন্তু ওই 42, 45, 52 এইভাবেই আস্তে আস্তে বাড়ে নম্বরটা। কিন্তু আগে থেকে আমি একটা নিজের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, এভাবে কিন্তু নম্বর বাড়ানো যায় না। তাহলে 42 থেকে 62 যেতে এই যে জার্নি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রিপারেশান, এটাই আমরা বারবার জোর দেওয়ার চেষ্টা করছি। তো এবার তুমি বলবে যে না, 42 পেলে তো আমি পাস করব না, তাহলে তো আমাকে 70-71-এর কোনো একটা জায়গায় রাখতে হবে নিজেকে। হ্যাঁ, নিশ্চয়ই রাখতে হবে। 42 পেলে তুমি পাস করবে না আশা করা যায়, 100-তে বলছি, মানে 42% হয় 84 নাম্বার, পাস করবে না তুমি 200-তে 84 পেয়ে। কিন্তু এটাও কি তুমি গ্যারান্টি দিতে পারো যে কোনো একটা বছরে 95 কাট অফ উঠবে না, অথবা কোনো একটা বছরে 135 কাট অফ উঠবে না? যে পরীক্ষায় 125 কাট অফ উঠতে পারে, সে পরীক্ষা 135ও কাট অফ উঠতে পারে। তাহলে তুমি কি করে শিওর হচ্ছ কি 130টা উত্তর করলে আমি ঠিক আছি? বা তুমি কি করে এটা শিওর হচ্ছ কি 140টা উত্তর করলে আমি ঠিক আছি? কোনো গ্যারান্টি আছে কি যে সে বছর 140ও হবে না? তুমি কিন্তু বলতে পারবে না। আবার এটাও গ্যারান্টি দেওয়া যায় না 110 হবে না। এটা নির্ভর করে কত ভ্যাকেন্সি, কত হচ্ছে পেপার কিরম টাফ হয়েছে না হয়নি, কতজন অ্যাপিয়ার করেছে, অনেক ফ্যাক্টর আছে এখানে। তাহলে তুমি ফার্স্টেই নিজের উপর চাপিয়ে দিলে আমি 140টা অ্যাটেম্প্ট করব, তার মানে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ 140-এর কাছে কাট অফ কখনোই যাবে না। এটা ভুল ধারণা। আবার এটাও ঠিক না কি 100-র ওপরে উঠবে না, এটাও ভুল ধারণা। তাহলে আমাকে 0 থেকে শুরু করে 140 বা 50 যাই হোক না কেন, এই পর্যায়ে যেতে হবে।
তাহলে সেখানে কোনো আগাম সিদ্ধান্ত না চাপিয়ে যাওয়াই ভালো। সেখানে যেটা করা দরকার যে আমি প্রিপারেশান শুরু করব, নিজের তাগিদে টেক্সট বই পড়ে খাতা বানাবো এবং খাতা বানানোর পরে সেইটাকে বারংবার রিভিশন করে যত দূর পর্যন্ত আমার ক্ষমতায় নিয়ে যাওয়া যায় আমি নিয়ে যাব। আমি যদি পরীক্ষা দিতে গিয়ে দেখি আমি 155টা পাচ্ছি, আমি কেন করব না? জাস্ট বিকজ 140 আগের বারে কাট অফ ছিল আমি তাই এবারে 155টা করব না? এটা তো লজিক না। আবার আমি যদি দেখি যে আমি 110টাও পাচ্ছি না, 108টা পেরেছি, তার বেশিও করা কিন্তু ঠিক না। কেন কি 42টা তুমি যদি উত্তর করেও দাও, তুমি কিন্তু বাড়ি ফিরে গ্যারেন্টি দিতে পারবে না যে আমি 42টা করেছি, তার মধ্যে 40টা ঠিক হবে। তাহলে আন্দাজে মারা বিজনেস, সেটা দিয়ে কিন্তু তরি পার হবে না। বিশেষ করে মেন্সে, প্রিলির একটা পরীক্ষায় তুমি যদি ধরা নাও পড়ো, মেন্সে কিন্তু এরকম 4খানা অবজেক্টিভ পেপার আছে যেটার একটাতেও তুমি যদি ধরা পড়ো, তোমার কিন্তু 1.5 বছর নষ্ট। তাহলে এই বিষয়টায় স্ট্রিক্ট হয়ে বসে থাকতে হবে তোমাকে, কি প্রিপারেশনের যে পদ্ধতিটা তুমি অবলম্বন করবে সেটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট এবং অনেস্ট প্রিপারেশন নিয়ে তৈরি করা ডেভেলপমেন্ট। সেটা কোনো স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো একটা বারবার ফেয়ার কপি বদলে বারবার রিভিশন করে এইভাবে হয়। নিজের ম্যাক্সিমাম যতটা ক্যাপেবিলিটিতে আমি যেতে পারবো ততটা ক্যাপেবিলিটি পর্যন্ত নিয়ে যাওয়াটা দরকার আছে। কিন্তু সেই যতটা ক্যাপেবিলিটির আমি লোক নয়, সেটা জোর করে মাথায় চাপিয়ে পরীক্ষা হলে ঢোকার মধ্যে কোনো হিরোগিরি নেই, এবং মাথায় চাপিয়ে ঢুকলে চান্স আছে তুমি পাস করবে না। কেননা ধরা তুমি পড়তেই পারো, আর ধরা যদি পড়ো তোমাকে বাঁচাবে না কেউ। তাহলে কাট অফ নিয়ে টেনশন করবার আগে এই বিষয়টা নিয়ে পরিষ্কার থাকো কি তোমার প্রিপারেশানের যতটা ক্ষমতা, পড়াশুনো করবার যতটা ক্ষমতা, সেটা পুরো ইউটিলাইজ করে তুমি স্টেপ বাই স্টেপ নিজেকে সেই জায়গায় আগে নিয়ে যাও। এবার তুমি ডিসাইড করো কি হলে আমি কটা পারছি। যতগুলো তুমি সত্যিকারে মানে অনেস্টলি পারছো সবগুলো অ্যাটেম্প করো। সেটা 110 হতে পারে, 125 হতে পারে, 130 হতে পারে, সবগুলো অ্যাটেম্প করো, দিয়ে বাড়ি চলে আসো। তুমি যদি পাস না করো তাহলে ধরে নিতে হবে সেবারে তোমার মেটেরিয়ালে ততটা স্ট্রেংথ ছিল না, তুমি সেই নম্বরটা পেতে না। তাহলে আবার তোমাকে ভালো করে জিনিসটা নিয়ে খাটাখাটনি করতে হবে। কেননা তুমি যদি পার পেয়েও যাও প্রিলিমিনারিতে, তুমি কিন্তু মেন্সে পার পাবে না। এবার এই জিনিসটা চিন্তা করে আমরা আরও কয়েকটা বিষয়, সাবজেক্ট কিভাবে টার্গেট করতে হবে, কোন সাবজেক্ট বেশি টার্গেট করতে হবে, সেটা বিষয়ে একটা আলোচনা রাখতে পারি। আমরা অলওয়েজ জোর দিয়েছি বিসিএস প্রিপারেশন হবে সবসময় মেন্স ওরিয়েন্টেড, প্রিলিমিনারি ওরিয়েন্টেড না। তাহলে মেন্স ওরিয়েন্টেড যে প্রিপারেশনটা হবে, সেই প্রিপারেশনটা যদি আমাকে নিতে হয় শুরু থেকে, তাহলে প্রতিটি সাবজেক্ট ধরে ধরে টেক্সট বই ধরে ধরে আমাদেরকে কিন্তু পড়াশুনো করতে হবে। তো এবার প্রিলিমিনারি পরীক্ষায় কোন সাবজেক্টে কত কোশ্চেন থাকে কম বেশি তোমরা সবাই জানো। তাহলে ইতিহাস যেটা আছে সেখানে দুটো সেকশন, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্টে বেশি জোর দেওয়া হয়। তাহলে ইতিহাস এমন একটা সেকশন যেখানে 45 থেকে 55টার কাছাকাছি কোশ্চেন থাকে, আর এইখানে তোমার হাইয়েস্ট নম্বর তোলার একটা জায়গা থেকে যাচ্ছে। তাহলে ইতিহাসে তোমাদের অ্যাটলিস্ট 80% এরকম একটা টার্গেট যদি রাখতে হয়, 80% ইতিহাসে যদি নম্বর পেতে হয়, তাহলে অবশ্যই মনে রাখো যে হিস্ট্রিতে টেক্সট বই পড়া অত্যন্ত প্রয়োজনীয়। এই টেক্সট বই পড়ে সেখান থেকে প্রয়োজনীয় যে সমস্ত তথ্য তোমার যেটা মনে হচ্ছে, যা প্রয়োজনীয় মনে হচ্ছে সবগুলো খাতায় লেখো। বাছাবাছি করতে যেও না, কেননা তখনও তোমাদের সেই বাছাবাছি করবার মতো অভিজ্ঞতাটা হয়নি। যার অভিজ্ঞতা আছে সে পারবে, যার অভিজ্ঞতা নাই শুধু আরেকজনের সাজেশন নিয়ে করে দিলে কি গ্যারেন্টি আছে যেটা তুমি বাদ দিলে সেটা থেকে আসবে না? কেউ গ্যারেন্টি দিতে পারবে না। তাহলে বাদ দিও না নিজের সিদ্ধান্তে, বইটা ভালো করে পড়ো। সে বইটা ভালো করে পড়ে নিজের খাতাটা প্রয়োজনীয় মতো যেমন প্রয়োজন সেরকম তৈরি করো। এ প্রসঙ্গে কিছু ভালো বইয়ের সাজেশন তোমাদেরকে আমি দিতে পারি। ইতিহাসে ভালো টেক্সট বই রামশরণ শর্মার ইন্ডিয়ার অ্যানসিয়েন্ট পাস্ট, সব আইএএস বা এই সমস্ত পরীক্ষায় ব্যবহার হয়, এটা পড়তে পারো।
মধ্যযুগের ইতিহাস, এটা তোমরা সতীশচন্দ্রর বই পড়তে পারো। আর আধুনিক যুগের ইতিহাস বিপানচন্দ্র পড়তে পারো। এটার সাথেও রেফারেন্স বই হিসেবে অনেকে অনেক বই বলে, সেগুলোও চলে, সেগুলোও পড়া যায়। যেমন হচ্ছে ওই যে পুনম দালাল দাহিয়ার বই পাওয়া যায়, রাজীব আহিরের বই পাওয়া যায়। আরও কিছু ভালো বই তোমাদেরকে বলছি। হিস্ট্রি যদি তোমাদের শেখার ইচ্ছে থাকে ভালো করে, তাহলে রামশরণ শর্মার অ্যানসিয়েন্ট পাস্ট এই বইটা ভালো। ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট পাস্ট, এটা তো বললাম। মধ্যযুগের ইতিহাস পড়ার জন্য আরেকটা ভালো বই আছে, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। এটা একটা এল ব্যাসামের প্রাচীন যুগের ইতিহাসের বই আছে, আবার মধ্যযুগেরও একটা আছে, রিজভির লেখা দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এটা পড়তে পারো। রিজভি, RIZVI। মডার্ন ইন্ডিয়া, ল্যাটার মুঘল থেকে শুরু করে পার্টিশন পর্যন্ত আরেকটা ভালো বই আছে, পড়তে পারো, শেখর বন্দ্যোপাধ্যায়, প্লাসি টু পার্টিশন বইটার নাম। এটা থেকেও তোমরা পড়তে পারো। এটা ছাড়াও মডার্ন ইন্ডিয়ার অনেক ভালো ভালো বই ব্যবহার হয়। বিপানচন্দ্রের মৃদুলা চক্রবর্তীর মোটা একটা বই আছে, ওটা দেখতে পারো। মোহাম্মদ তারিকের একটা চটি মতো বই আছে, ওটাও দেখতে পারো। তো হিস্ট্রি এতগুলো বই তো পড়া সম্ভব নয়, তাহলে একটা করে এক একটা যুগে একটা করে বই সিলেক্ট করো। সেই এক একটা করে বই, প্রতিটি লাইন ভালো করে পড়ো। সেই লাইনে যদি তোমার মনে হয় কোনো তথ্য এরকম আছে, সেইটা খাতায় লিখে রাখতে হবে পরবর্তীকালে রেফারেন্সের জন্য, তাহলে সেটা তখনই লিখে রাখো। মার্কিং, আন্ডারলাইন, অমুক তমুক এসব করে পাকামো করে লাভ নেই। আমি বারংবার একটা কথা বলেছি যে সব সময় নিজের সিলেবাসটাকে একটা সোর্সে নিয়ে আসতে হবে। তার কারণ উত্তরবঙ্গ থেকে কলকাতায় যখন তুমি মেন্স দিতে আসবে, হিস্ট্রির 4টে সোর্স, জিওগ্রাফির 4টে সোর্স, এরকম করে নিলে 13টা সাবজেক্টে 52টা খাতা নিয়ে আসা সম্ভব না। 52টা নোট, 52টা বই পসিবল না। একটা খাতায় সবটা থাকলে সুবিধা হয় এই যে অ্যাকচুয়াল পরীক্ষাটা যখন আসে সেটা মোবাইল হয়, ইজি টু ক্যারি, এবং একটা খাতা রিভাইজ করলেই ভালো করে সবটা হয়ে যায়। তাহলে তোমার মেটেরিয়ালটা তুমি নিজের পড়ার জন্য যখন বানাচ্ছ, তাহলে ইতিহাসে অ্যানসিয়েন্টের একটা খাতা আছে আমার, সেখান থেকে আমি হরপ্পা সভ্যতা ভালো করে পড়েছি, সেটা দিয়ে আমি 8 পাতার একটা নোট বানিয়েছি। আরও 10টা পাতা খালি রেখে দাও, সেটা আগামী দিনে যত নতুন নতুন পরীক্ষা দেবে, নতুন প্রশ্ন পাবে, সেইগুলো নোট করে রাখার জন্য। এবং আগামী দিনের অন্যান্য টেক্সট বই থেকে যদি কিছু পাও, কোনো অন্য টিচারের সাথে যোগাযোগ হয়েছে, দাদার সাথে যোগাযোগ হয়েছে, তার থেকে যদি কিছু মেটেরিয়াল পাও, তাহলে সেটা পাঞ্চ করে ওর মধ্যে ঢুকিয়ে দাও। খাতা হবে একটাই। হিস্ট্রিতে তোমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকবে 45 থেকে 55 যদি এরকম কোশ্চেন তাহলে অ্যাবাভ 40 ইতিহাসে অ্যাটলিস্ট তোমাদেরকে টার্গেট রাখতেই হবে। মেন্সে বা প্রিলিতে দুটোতেই ইতিহাস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জায়গাতেই 25-25 করে নম্বর আছে, আর ইংলিশ এখানে 25-25 করে নম্বর আছে। তাহলে ভূগোলের 25-এ 20 অ্যাবাভ পাওয়া একটু টাফ হয়, অনেক সময় হয়। কেন কি, ভূগোলে অনেক কোশ্চেন এরকম আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি জানি না, খুঁজে পাওয়া যায় না। তো ভূগোলের মাদার টেক্সট বই দুটো পপুলার খুব ব্যবহার হয় বাজারে, দেখতে পারো, DR খুল্লার স্যারের বই অথবা মাজিদ হোসেনের যে বই আছে, এই দুটো তোমরা দেখতে পারো। তো এই দুটো বই থেকে তোমরা ভূগোলের নিজেদের যে খাতা আছে সেইটে বানাবে, তথ্যগুলো সেখানেও লিখে রাখবে। ভূগোলে ম্যাপের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। কেন বলছি কথাটা, বাজারে দেখবে বই দোকানে 1 টাকা করে ম্যাপ কিনতে পাওয়া যায়। তো একটা ম্যাপ কিনে নিয়ে এসে তোমরা সেখানে ভারতের খনিজ দ্রব্য, ভারতের বিভিন্ন ফলস, রিভার ভ্যালি প্রজেক্ট, ফসল মানে ক্রপস মানে ফার্মার যেটা আছে, ইন্ডাস্ট্রি, এগুলো যদি ম্যাপ পয়েন্টিং করে পড়ো, রিভার কোন কোন রাজ্য দিয়ে গেছে, তো এই যে ম্যাপ পয়েন্টিং করে পড়ার যে বিষয়গুলো, এটা যদি করো তাহলে আমার মনে হয় সেটা খুব উপকারী হয় এবং ভবিষ্যতে কাজে লাগে এবং ভালো মনেও থাকে। তো ভূগোলেও তোমাদের অ্যাটলিস্ট 15 থেকে 18 নম্বরের এরকম একটা টার্গেট রাখতে হবে, তাহলে অসুবিধাটা হবে না। পশ্চিমবাংলার ভূগোল কার্তিক মণ্ডলের বই পাওয়া যায়, বা আরও সোর্স আছে, আমাদের সৌমদার বই আছে, সৌম্য মুখার্জির বই আছে, দেখতে পারো, ভালো বই। তারপরে
ওই যে নো ইয়োর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, এটাও ভালো, অনেক সোর্স আছে ভালো ভালো, দেখতে পারো। ইংলিশ যে সাবজেক্টটা আছে, ইংলিশের যে 25, এই 25টাকে অ্যাপ্রোচ করতে গেলে দুটো চারটে পয়েন্ট ক্লিয়ার রাখতে হবে। একটা হচ্ছে ডেলি কাগজ পড়তে হবে, এটা হচ্ছে ইংলিশের ভোকাবুলারির পার্টটার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন বর্তমান রিসেন্টলি ইউজ হয়েছে এরকম ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অথবা ইডিওম্যাটিক ইউজেস অফ সাম ওয়ার্ডস, বিভিন্ন ফ্রেজ, এই যে নতুন আজকালকার কাগজে ইউজ হয়, আজকালকার যে সমস্ত ওয়ার্ড ডিকশনারিতে পাওয়া যায়, সেগুলো কাগজে যখন ইউজ হয় তার ইউটিলাইজেশনটা জানা দরকার। একটা শব্দ দুটো বিভিন্ন ডেস্টিনেশনে দুভাবে ব্যবহার করা যায়। তুমি হয়তো যে ইউজটা পড়েছো অ্যাকচুয়াল পরীক্ষায় সেই ইউজটা নেই, অন্য একরকম ইউজ দেওয়া আছে, তাহলে একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করা যায় বিভিন্নভাবে, তাহলে সেটা শিখতে গেলে কাগজই একমাত্র সোর্স। কিন্তু কাগজ থেকে প্রত্যেক দিন গোটাটা পড়ে 100-200 ওয়ার্ড লিখতে গেলে বাকি আর কিচ্ছু পড়া হবে না। তাহলে কাগজ থেকে ডেলি তুমি টার্গেটে 5টা করে ওয়ার্ড এরকম রাখবে, আর গ্রামার বই থেকে যে ইডিয়ম ফ্রেজাল ভার্ব এগুলো আছে ডেলি 5টা করে কি 10টা করে, এটা তুমি একটা আলাদা চার্ট বানাতে পারো। এখান থেকে তোমার ইংলিশের ভোকাবুলারি এবং এই যে বলে সেন্টেন্স কারেকশন, এটাও তোমার গ্রামার বইতেই পেয়ে যাবে এই জিনিসগুলো থেকে। যেমন পার্টস অফ স্পিচ থেকে কারেক্ট করতে দেয়, প্রিপোজিশন থেকে কারেক্ট করতে দেয়, আর্টিকেলের ইউজ থেকে দেয়। তাহলে এই যে জিনিসগুলো আছে এটা কিন্তু থাকে। কমন এরর্স বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে পিকে দে সরকারে আছে, দেখতে পারো, ওখান থেকে কিন্তু পাওয়া যায়। অনেক সময় মানে আমি তো আমার বেলায় দেখেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সেন্টেন্স তুলে কোশ্চেন দিয়েছে ওখানে, ওটা পিকে দে সরকারেরই সেন্টেন্স। তাহলে এগুলো ভালো বই, মানে ইগনোর করা যাবে না। কিন্তু ইংলিশ এখানেও ওই না জেনে কোথাও উত্তর করবে না, যেটা জানো না ছেড়ে দাও। কিন্তু এখানেও একটা রিজনেবল নম্বর পাওয়া যায়, 15-18 পাওয়া যায়, এরকম নয় পাওয়া যায় না। কিন্তু তার জন্য গোটা বছর পড়া দরকার। যারা খবরের কাগজের কাজটা ম্যাগাজিন দিয়ে চালিয়ে যাচ্ছে তাদেরকে বলে রাখি, এই বিশাল ভোকাবুলারি সোর্সটা মিস করে যাচ্ছ। প্রিলির সময় গিয়ে ওই 4টে ইডিয়াম মানে 25টা সিঙ্গেল ওয়ার্ড 25টা ইডিয়াম মুখস্থ করে চলে গেলে তুমি কমন কখনোই পাবে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কাগজ যখন আমি পুরো একটা প্যারাগ্রাফ পড়ছি সেখানে কোন সেন্টেন্সে কি বলতে চাইছে সেটা তাড়াতাড়ি বুঝবার একটা ক্ষমতা তৈরি হয়। এই ক্ষমতাটা কখনোই মানে ম্যাগাজিন পড়ে, ম্যাগাজিনে মাসে একদিন ম্যাগাজিন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স লিখে তৈরি হবে না। এটার জন্য কাগজটাই পড়তে হবে। মানে একটা সিনেমায় ছিল, অগ্নিশ্বর বলে একটা সিনেমায় ছিল, মনে হয় তোমাদের হয়তো জানবে, যে ভদ্রলোককে ঠাস ঠাস করে 3টি চড় মারবার দরকার আছে তাকে 3টি চড়ই মারতে হবে, 2টো বা 1টায় কাজ হবে না। তাহলে কোথাও শর্টকাটে কোনো কাজ হবে না, পরিশ্রম করলে চাকরি হবে, নালে হবে না। ওই সবাইকে গল্প দিয়ে বেড়াতে হবে কি আমি 4 বছর দিয়েছিলাম আমার হলো না, আমি খুব খেটেছিলাম, সবাই জানে। তো সবাই জানবে তখনই যে তুমি খেটেছিলে যখন তুমি পাস করবে। তুমি আমাকে বলছো সবাই জানে তুমি খেটেছিলে, আমি সবার থেকে পরখ করতে যাব না তুমি খেটেছিলে কিনা, এটা প্রমাণ হয়ে যাবে তোমার রেজাল্টে। তাহলে এসব ফালতু এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই। তো বিষয় হচ্ছে এরপর ইংলিশের পর যে জায়গাটায় আমরা আসতে চলেছি সেটা হচ্ছে তোমার অঙ্ক জিআই। অঙ্ক জিআই একটা মারাত্মক ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখানে বিসিএস এ 25টা যদি কোশ্চেন থাকে 25-এ 25 পর্যন্ত পাওয়া যায় অঙ্ক জিআই সেকশনে। তাহলে এখানে একটা হিউজ টার্গেট তৈরি করে দেওয়া যায় অঙ্ক জিআইয়ের থেকে। তাহলে অঙ্ক জিআই যে 25টা নম্বর এখান থেকে হয়ে গেল, হিস্ট্রিতে ধরো তোমার 50-এর মধ্যে যদি থাকে তাহলে তোমার ধরো 42 বা 40, এরকম একটা 40 ধরো, আর ভূগোল আর ইংলিশ মিলে আরও 18 দুগুণে 36 হয়ে গেল 75-এর কাছাকাছি। অঙ্ক জিআইতে তুমি যদি 22ও পাও তাহলেও দেখো তোমার 90-র কাছাকাছি চলে যাচ্ছে। এখনও তোমার কাছে নিয়ার অ্যাবাউট 100 নম্বর আছে, যেখানে অ্যাটলিস্ট 30-35 আরামসে তোলা যাবে। তো যাই হোক, পরপর আসি। অঙ্ক জিআই মেন্সে 200-তে 160, 150 এই যে নম্বরের মানে লাইন, এই লাইন আপের কাছাকাছি নম্বর না নিয়ে গেলে তুমি মেন্স পাস করবে না। 886 নাম্বার যে কাট অফ উঠেছে সেই কাট অফ পাস করতে গেলে ম্যাথ জিআই পেপারে অবশ্যই তোমাকে মোর দ্যান লেটার মার্কস পেতেই হবে, এবং সেটা তখনই সম্ভব যখন তোমার বাড়িতে
180 মিনিটে 200টা যেটা পরীক্ষার হলে টাইম থাকে, অর্থাৎ পার অঙ্ক বা জিআই 45 সেকেন্ডের বেশি তুমি টাইম পাবে না। তাহলে বাড়িতে সেটা যদি প্রত্যেক দিন 30টা করে না প্র্যাকটিস করা হয়, পরীক্ষার 2 মাস আগে প্র্যাকটিস করা শুরু করে পরীক্ষা হলে গিয়ে সেই স্পিড তোলা যাবে না, কখনোই যাবে না। ইভেন যে ছেলেটা সিজিএল এ টপ করেছিল সেও পারবে না। সে অঙ্ক পারবে না এটা কিন্তু আমি বলিনি, সে সব অঙ্ক করতে পারবে, ফ্যাক্টর করে যাবে টাইমটা, কেন কি তার প্র্যাকটিসে নেই জিনিসটা। টাইম যদি ম্যানেজ করতে হয় সারা বছর তাকে প্র্যাকটিস করতে হবে, কেননা প্র্যাকটিসের মধ্যে একই অঙ্ক বারবার করার মধ্যে যে ক্যালকুলেশন টাইম থাকে, অর্থাৎ কিনা ধরো কোনো একটা অঙ্কে 11,242-এর সাথে 12,300 গুণ করতে বলা হয়েছে, তাহলে এই গুণটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে এই গুণটা করতে যদি আমার 1.5 মিনিট সময় লাগে, ওইখানে আমার আরেকটা অঙ্ক শেষ হয়ে গেল, আরেকটা আমি আর করতে পারবো না। তাহলে অঙ্ক জিআই ভালো করে করতে গেলে সারা বছর প্র্যাকটিস, এটা একটা এসেনশিয়াল ট্রেট, এটা করতেই হবে, কোনো উপায় নেই। তো অঙ্ক জিআই এই কারণে ইম্পর্টেন্ট যে অন্যান্য সাবজেক্টে যদি 10-15 আমি কমও পাই মেন্সে, তাহলে অঙ্ক জিআই কিন্তু সেই 30টা নম্বর মেকআপ দিয়ে দেবে যদি আমি সারা বছর প্র্যাকটিসটা করি। প্র্যাকটিস যদি না করি তাহলে হবে না। RS আগরওয়াল সবাই করে, তাহলে RS আগরওয়াল থেকে তোমরা অঙ্ক জিআই যেটা আছে সেটা প্র্যাকটিস করতে পারো। মাধ্যমিক লেভেলের অ্যালজেব্রা, ত্রিকোণমিতি এগুলোও কিন্তু এখন সিলেবাসে আছে, তাহলে মাধ্যমিক লেভেলের এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখা দরকার। মাধ্যমিক লেভেলের অ্যালজেব্রা থেকে সিম্পলিফিকেশন আসে, মাধ্যমিক লেভেলের ত্রিকোণমিতি থেকেও হাইট অ্যান্ড ডিস্টেন্সের সিম্পলিফিকেশন আসে, এবং মাধ্যমিক লেভেলের জিওমেট্রি থেকেও যে অ্যাঙ্গেলের বেসিক জায়গাগুলো আছে, সার্কেল, ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ, সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এখান থেকেও অঙ্ক আসে। এখন গোটাটাই সিলেবাসে আছে, বিগত পেপারগুলো দেখবে এখান থেকে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু দেওয়া হয়েছে ইউ ক্যানট অ্যাভয়েড, তাহলে এটাও তোমাকে করে যেতে হবে। তাহলে এই গোটা সিলেবাসটায় রপ্ত করতে গেলে ডেলি অঙ্ক করা ছাড়া উপায় নেই, 30টা করে করো। যখন মোটামুটি সিলেবাসটা 2-4 বার রিভাইজ মানে রিপিট হয়ে গেল, আবার থার্ড টাইম 1 থেকে শুরু করো। তোমার টার্গেট থাকবে 100টা অঙ্ক নেবে, 1 ঘন্টা টাইম নেবে, যতগুলো কমপ্লিট করা যায় 1 ঘন্টায়। স্পিড জেনারেট করতে হয় অঙ্ক এইভাবে, যত তাড়াতাড়ি করা যায় পারফেক্টলি করা যায়। কিন্তু সবসময় মুখে মুখে করতে গেলে আবার ক্যালকুলেশনে অনেকের ভুল হয়ে যাওয়ার রোগ থাকে, তাহলে সেই জন্য পেন ইউজ যত কম করা যায় তত নিশ্চয়ই ভালো, কিন্তু তাও যেখানে না করলে নয় করো। তাহলে পেন ইউজ করেও সময় বাঁচানো যাবে, সেই প্র্যাকটিস লেভেলে নিয়ে যেতে গেলে কিন্তু সারা বছর করতে হবে। আমি মাস্টার পাচ্ছি না, আমার আশেপাশে শেখানোর কেউ নেই, কি করব বুঝতে পারছি না, এই কি করব বুঝতে পারছি না তেই তোমার যদি 2 মাস কেটে গেল, তাহলে ধরে রাখো সে বছরের BCS মায়ের ভোগে। কেননা করতে যখন হবে আমাকে এখনই এই মুহূর্ত থেকে করতে হবে। কালকে আমি দেখতে যাব ওই পাড়ায় কোনো মাস্টার আছে কিনা, 15 দিন বাদে সে ডেট দিয়েছে তারপরে যাব, গিয়ে আমার পোষালো না, আবার 15 দিন বাদে আরেকজন মাস্টার, এরকম করে কিন্তু অঙ্ক হবে না। একজন মাস্টার লাগে, তুমি তার কাছে যাওয়াটা ব্যবহার করবে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, আর যেগুলো বুঝতে পারবে না সেইগুলোর জন্য। তোমার সিলেবাস তোমার স্পিডে তোমার মতো এগিয়ে যাবে। এটা শেখা কিন্তু খুব একটা কঠিন না, এটা মাধ্যমিকের বই থেকে উদাহরণ দেখে দেখে প্র্যাকটিস করা যায় ইনিশিয়ালি, তারপর সেগুলো মাস্টারের কাছে দেখিয়ে নেওয়া যায়। কোনো কিছুই অসম্ভব না যদি আমি ভেতর থেকে চাই, আর যদি আমি না চাই ভগবানের বাপও কিছু করতে পারবে না। তো অঙ্ক জিআইয়ের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার পরে যেটা আমরা আসতে চলেছি সেটা হচ্ছে ইকোনমিক্স পলিটি যে সেকশনটা আছে এইটা। তো ইকোনমিক্স পলিটিতেও যে পড়াশুনোটা আমাদেরকে করতে হবে সেটাও কিন্তু সিরিয়াসলি এবং পুরোপুরি তোমার থিওরি ভিত্তিক। 2 রকম কোশ্চেনই কিন্তু এখানে হয়। প্রথমে ইকোনমিক্সে ধরো থিওরিগুলোর জন্য রমেশ সিং খুব ভালো বই, অনেকে অন্যান্য বই পড়ে, বাট এটা শিওর করো কি সেটা একটা টেক্সট বই যেন হয়। ডেটার জন্য গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেটা ফলো করতে পারো। যেমন বলি, ধরো ইন্ডাস্ট্রির ডেটা চাই, তাহলে অ্যানুয়াল রিপোর্ট বলে সার্চ করো। এখন তোমাদের 19-20 না 18-19-এর অ্যানুয়াল রিপোর্টটা এবং 19-20 অ্যানুয়াল রিপোর্ট দুটো ইম্পর্টেন্ট।
তাহলে ধরো ইন্ডাস্ট্রি রিপোর্ট চাই, তোমরা চলে যাও মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুগল করো, ওয়েবসাইট পাবে অফিসিয়াল, সেখানে ঢুকে অ্যানুয়াল রিপোর্ট সার্চ করো, 19-20 যদি থাকে ভালো, নাহলে 18-19। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যানুয়াল রিপোর্ট, মিনিস্ট্রি অফ মাইনিং তার অ্যানুয়াল রিপোর্ট, বাজেট, ইকোনমিক সার্ভে। কোশ্চেন কিন্তু এখান থেকেই হবে, আর কোথা থেকে তথ্য পাবে? এখান থেকেই কিন্তু তথ্যগুলো নিয়ে বিভিন্ন বইতে ছাপা হয়, তাহলে এখান থেকে তথ্যগুলো নিয়ে কিন্তু প্র্যাকটিস করা যাবে। অনেকে ম্যাকবুক বলে, ম্যাকবুক যেটা হয় দর্পণের 6 মাস অন্তর বেরোয়, সেটাও দেখতে পারো। মোদ্দা কথা, ওখানে না পেলেও এখান থেকে তথ্যগুলো পাওয়া যায় এবং এগুলো বছর বছর আপডেট হয়, এখান থেকে সেটা খাতায় লিখে নিতে হবে। রমেশ সিংয়ের চ্যাপ্টারের শুরুতে দেখবে এরকম প্রচুর তথ্য দেওয়া থাকে বা শেষের দিকেও দেওয়া থাকে, তাহলে সেগুলোর পাশাপাশি এই রিপোর্টগুলো থেকেও কিছু তথ্য নিয়ে নেওয়া ভালো। যেমন ধরো এবছর বাজেটে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে, বিশেষ করে এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট বা গভর্নমেন্টের ভেরিয়াস স্কিমস, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমস যেগুলো হয়, সেই সমস্ত স্কিমের কত অ্যালোকেশন, বিগত বছরে তাদের পারফরম্যান্স, নতুন কোনো স্কিম এলো কিনা তার অ্যালোকেশন কত, এগ্রিকালচারে অ্যালোকেশন কত, এগ্রিকালচার প্রোডাকশান, ফুড গ্রেন প্রোডাকশান, মিনিমাম সাপোর্ট প্রাইস, ইরিগেশন, গ্রস ইরিগেটেড এরিয়া, নেট ইরিগেটেড এরিয়া, তারপরে তোমার ওই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান, আয়রন, বক্সাইড, তারপরে তোমার অ্যালুমিনিয়াম, তামা, এই ধরনের খনিজ দ্রব্যের প্রোডাকশান, খনিজ তেল, কয়লা, বক্সাইট, এদের প্রোডাকশান, এক্সটার্নাল সেক্টরে আমাদের পারফরমেন্স, বাইরের দেশগুলোর সাথে আমরা যে বিজনেস করি, আমাদের বেস্ট বিজনেস পার্টনার, ব্যালেন্স অফ পেমেন্ট, ন্যাশনাল ইনকামের বিভিন্ন তথ্য, জিডিপি, জিএনপি, জিভিএ অ্যাট কনস্ট্যান্ট প্রাইস অ্যান্ড কারেন্ট প্রাইস, পার ক্যাপিটা ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। তো এই হচ্ছে মোটামুটি বিরাট লিস্ট। প্রতি চ্যাপ্টারেই কিছু না কিছু ইম্পর্টেন্ট থাকে। প্রতি চ্যাপ্টারের শেষে তোমার 4টে পাতা অলওয়েজ রিমুভেবল থাকবে, কি এই ইয়ারটা কমপ্লিট যেই হয়ে গেল, পুরনো ডেটাটা রিপ্লেস করে নতুনটাও তার সাথে লাগিয়ে দিতে হবে, যাতে নতুনটা থেকে কোশ্চেন এলেও তুমি করতে পারো। ইকোনমিক্সের ডেটা কালেক্ট করতে হবে, কেননা ভালোই কোশ্চেন আসে এখান থেকে, অ্যাভয়েড করা যাবে না। প্রিলির কোশ্চেনে ইকোনমিক্সের ডেটার মারাত্মক ছড়াছড়ি কিছু থাকে না, 8-10টা মতো থাকে, তারও হয়তো কম। কনস্টিটিউশন নর্মালি বেশি থাকে, তাহলে এখানেও ভালো নম্বর পাওয়া যায়। স্পেশালি কনস্টিটিউশনে তো ফুল মার্কস পাওয়া যায়। কনস্টিটিউশনে থিওরিগুলো খুব ভালো করে শেখো, কোনো একটা থিওরিতে কি বলতে চাওয়া হয়েছে সেইটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করো। একটু গভীরে না গেলে জিনিসটা কিন্তু তোমাদের কাছে বোঝা খুবই, মানে পরীক্ষা হলে কোশ্চেন করলে কিন্তু মুশকিল। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম খানিকক্ষণ আগে, হাইকোর্টের জাজ নিয়োগ হবে। তাহলে হাইকোর্টের জাজের এই নিয়োগের দুটো পয়েন্ট তুলে আনো। ধরো একজন হাইকোর্টের জাজ নিয়োগ হবে, কাকে কাকে কনসাল্ট করতে হবে। তাহলে প্রথমে আসে হাইকোর্টের চিফ জাস্টিস। চিফ জাস্টিস যখন নিয়োগ হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট, এদের মতামত নিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়োগ করে। হাইকোর্টের আদার জাজ নিয়োগ হবে। এই আদার জাজ যে পদ্ধতিতে রেকমেন্ডেড হয়, ফার্স্টে তো রেকমেন্ড হবে কি কে নিয়োগ হবে, তাহলে সেই পদ্ধতিটার নাম হচ্ছে পার্টিসিপেটরি কনসালটেটিভ প্রসেস। এটা অলওয়েজ, এই প্রসেসটা ইনিশিয়েট হয় ফ্রম দি কনসার্নড হাইকোর্ট। এখানে 3 জন জিজ্ঞেস করাবার জায়গা আছে, একজন গভর্নর, একজন হচ্ছে চিফ জাস্টিস অফ দি কনসার্নড হাইকোর্ট, যে হাইকোর্টের লোকটা নিয়োগ হবে, আর আরেকজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এদেরকে কনসার্ন করবার পর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে নিয়োগ করে। তো এই নিয়োগের পদ্ধতিটা অলওয়েজ ইনিশিয়েট হবে ফ্রম দি হাইকোর্ট, নট ফ্রম দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আবার ধরো ট্রান্সফারের বেলাতেও একটা কলেজিয়াম সিস্টেম আছে। কলেজিয়াম সিস্টেমে আমরা দেখেছি কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড 4 সিনিয়র মোস্ট জাজেস, এদেরকে নিয়ে একটা কলেজিয়াম হয়, তারা একজন জাজের ট্রান্সফার ঠিক করে।
সেই ট্রান্সফারে যে জাজের ট্রান্সফার হচ্ছে তার মতামতের প্রয়োজন নেই, বাট দ্যাট ইজ এ সাবজেক্ট অফ জুডিশিয়াল রিভিউ। এবং দেখা যাচ্ছে সেই ট্রান্সফারটা যখন হয় আরও দুজন কনসাল্ট করবার পার্সন সেখানে থাকে, যে স্টেট থেকে ট্রান্সফার হয় আর যেখানে ট্রান্সফার হয় এই দুটো জায়গায় যেতে পারে। মানে এই দুটো লোকও কিন্তু, এই দুটো লোকের যে হাইকোর্ট সেখানকার চিফ জাস্টিসও কিন্তু এই কনসালটেশনের এক একজন মেম্বার, কলেজিয়ামের মেম্বার না, কনসালটেশনের মেম্বার। তাহলে দেখো, তোমরা শুধুমাত্র ট্রান্সফার পড়ছো 222, তোমরা শুধু অ্যাপয়েন্টমেন্ট পড়ছো, কিন্তু সেখানে কি পদ্ধতি অবলম্বন হয়, সমস্যা হলে কার কাছে যেতে হবে, এই বিষয়গুলোকে আমরা কিন্তু কান দিচ্ছি না। তাহলে একটা সাবজেক্ট যখন আমি পড়ছি তার ভেতরে ঢোকা প্রয়োজন আছে, সেটা কিন্তু তোমার বইতেই আছে, লক্ষ্মীকান্তেই লেখা আছে। তাহলে সেটা ভালো করে পড়া যায়, সময় দিতে হয়, খাতাটা ভালো করে স্ট্রংলি তৈরি করতে হয়। তো কনস্টিটিউশন যদি ঠিক করে পড়া থাকে সেখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। মানে যদি তোমার লক্ষ্মীকান্তি যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলেও কিন্তু তুমি 75 থেকে 80টা নাম্বার পরীক্ষাতে কমন পাবে। এখন তো কোর্ট কেসেও ভর্তি করে দিয়েছে লক্ষ্মীকান্তের বই, 3rd 4th ভার্সনে এত কোর্ট কেসের কচকচি এতটা ছিল না। বিগত সালে মানে 19 সালের মেন্সেও প্রায় 9খানা কোর্ট কেসের কোশ্চেন ছিল। তাহলে সেই সূত্র ধরে এখন প্রতিটি বইতেই কম বেশি কোর্ট কেস নিয়ে অনেক কচকচি হয়। তাহলে এখন সেখানে নতুন ভার্সনগুলোতে আপডেটও করা হয়ে গেছে। তাহলে বই পড়লেই সব পাওয়া যায়। তাহলে ইকোপলিটিতেও ধরো আরও মোটামুটি 20টা নম্বর। তাহলে এখানেই তোমার নম্বর দেখো, আগের বারে আমরা ছিলাম প্রায় 90, 95 না 96তে ছিলাম, আরও 20তে হয়ে গেল তোমার 116। এখনও তোমার হচ্ছে সায়েন্স বাকি আছে, সায়েন্সে তুমি যদি 25-এ 15ও পাও, আরও কারেন্ট অ্যাফেয়ার্স বাকি আছে। দেখো কোথায় চলে গেল তোমার নাম্বার। সব কিছুতে কিন্তু আমরা 5-7 করে বাদ দিয়ে ধরেছি। কোনো একটা পেপারে তুমি 200-র মধ্যে 200টা কমন পাবে না, কোথাও পাবে না। 30টা কোশ্চেন তুমি কখনোই জানো না, 40টা কখনোই জানো না, 160টা তোমার জানার মধ্যেই আছে, তোমার খাতাতেই আছে তার উত্তর। তোমার টপিকগুলো ভালো করে রিভিশন করতে গেলে আমি আরও 20টা বাদ দিচ্ছি, 140টাই ধরে নিচ্ছি তুমি উত্তর করবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি যে খাতাটা বানিয়েছো সেটা তুমি রিভিশন করে যাওনি, তাহলে 140টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারছো না, কেননা তোমার অপশানে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে তুমি রিভিশনটাই ভালো করে করোনি। তাহলে রিভিশনই তুমি যেখানে করোনি সেখানে তুমি ঘাড়ে চাপিয়ে নিয়ে গেলে 140, আমাকে 140 করতে হবে, দিয়ে তুমি দেখা যাচ্ছে 125-এর পরে আটকে গেছো, এগোতে পারছো না, অপশানে গন্ডগোল হচ্ছে, বাধ্য হয়ে তুমি ছেড়ে আসলে। এভাবে কিন্তু প্রিলিমেন কোনোটাই পাস হবে না। এটার জন্য একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট প্রসেস দরকার। এই স্টেপ বাই স্টেপ 40 থেকে 70-এ যেতে হবে, এক ধাক্কায় হবে না এটা। এখনও আমাদের একটা আলোচনার ক্ষেত্র বাকি আছে, সেটা হচ্ছে সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্স যদি ভালো করে শিখতে হয়, মাধ্যমিকের সিবিএসই বা আইসিএসই 9-10-এর বই যথেষ্ট, খুব ভালো করে পড়ো, কমন পাওয়া যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্সও এখন খানিকটা ঢুকেছে। ম্যাগ্রোহিলের বই পাওয়া যাবে, জেনারেল সায়েন্স বা এনসাইক্লোপিডিয়া আছে, ওইটাও দেখতে পারো, ভালো বই, আর প্রয়োজন নেই। আর তোমার হচ্ছে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স, কাগজ পড়ার উপর শুরুতেই আমি জোর দিয়েছিলাম ভোকাবুলারির জন্য। তো কাগজ পড়া আরেকটা ভালো উপকারিতা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ডে টু ডে লেখা যাবে। এই কাগজ অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বিসিএস পরীক্ষায়। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমেন, ভোকাবুলারি প্রিলি, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, এই এতগুলো ক্ষেত্র আমার কাগজ দিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরীক্ষার 2 মাস আগে কাগজ পড়া শুরু করি, তাই সারা বছরের আপডেট আমাদের কাছে থাকে না। তো ওইভাবে কিন্তু কাগজ পড়া যায় না, কাগজ সারা বছর পড়তে হয়, শুধুমাত্র পরীক্ষার 3-4 দিন বাদ। তাহলে কাগজ ইজ পার্ট অফ ইউর কারিকুলাম, কাগজ ইজ নেভার এ পয়েন্ট অফ লিজার। তাহলে কাগজটাকে কখনো অ্যাভয়েড করো না। কাগজেই হাফের কাছাকাছি নম্বর আছে বিসিএসে, কাগজ অ্যাভয়েড করে কিন্তু বিসিএস পাস করা যাবে না। আর সেটা বাজার চলতি ওই এই সময় আনন্দবাজার, আমি নাম করছি না কোনো কাগজের, এইগুলো যেগুলো শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তাতে গোটা ভারতের খবর এলেও ভালো স্ট্যাটিস্টিক্স বা যেটা আর কি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের ইম্পর্টেন্ট খবর, সেগুলো সবসময় এদের এই সমস্ত কাগজে দেখা যাবে কি কভার করা সম্ভব হয় না। তাহলে সেই সূত্র ধরে তোমরা একটা ভালো ন্যাশনাল লেভেলের খবরের কাগজ, হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস,
ট্রিবিউন, ডেকান ক্রনিকাল, এগুলো তো পাবে না, তাহলে হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারো। তাহলে এই আমাদের মোটামুটি ভাগ, সাবজেক্ট ওয়াইজ আমরা এভাবে টার্গেট করতে পারি। এটা ছাড়াও ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কারো কারো কোথাও কোথাও প্রবলেম থাকতে পারে। আমার প্রোফাইলেই কন্ট্যাক্টে আমার একটা নম্বর দেয়া আছে, সেখানে কথা বলতে চাইলে রাত 8টার পরে ফোন করতে হবে। যদি অসুবিধা থাকে আমি জানিয়ে পরে করতে বলবো। কিন্তু এটা মনে রাখো, মনের ভেতরে কখনোই কাট অফের একটা বোঝা চাপিয়ে হলে ঢুকো না। নিশ্চয়ই কাট অফ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, অবশ্যই সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, পাস করতে হবে। তুমি তোমার ক্যাপেবিলিটির ওপরে জোর দাও, কেননা তুমি বলতে পারবে না কত আসলে পাস নাম্বার। সেটা কিন্তু 140ও হতে পারে। কোনো বছর 5টা সিট আছে বিসিএসে, তো কাট অফ অটোমেটিক 140-এ যাবে। তাহলে সে বছর তুমি টার্গেট নিয়ে গেলে আমি 135টা উত্তর করব, তাহলে কাট অফের বোঝা হিসেবে ওটাকে নিও না। তুমি তোমার ক্যাপেবিলিটি বাড়াবার চেষ্টা করো, যাতে যাই কাট অফ হোক না কেন তুমি পাস করে যাবে। তাহলে সেটা যদি তোমাকে বাড়াতে হয়, একটা এক্সস্টিভ প্রিপারেশন পদ্ধতি দৈনিক তোমাকে পালন করতে হবে, যেটা হচ্ছে তোমার ইচ্ছামতো চেঞ্জ করে আরও 10টা জায়গায় ইনভলভ থেকে মোদ্দা কথা যা খুশি তাই করবো মেন্টালিটি দিয়ে বিসিএস কিন্তু পাস করা যাবে না। নিজের প্ল্যানে চলবো, ওরকম সমস্ত সোশ্যাল আনসোশ্যাল ব্যাপার স্যাপার ঘটিয়ে যাব, তারপরেও আমি পাস করব, এটা করতে গেলে একমাত্র দক্ষিণ ভারতে হিরোকে লাগবে। তো বাঙালিদের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। তাহলে তোমরা ভালো করে পড়ো। আমরা আমি যদি সম্ভব হয় কোনো সাবজেক্ট ধরে যদি কোনো আলোচনা দেয়া যায়, আইল ট্রাই টু ব্রিং দ্যাট সময় পেলে। তোমরা কোনো বাই দিস টাইম অসুবিধা হলে জানাতে পারো। আজকের মতো শেষ করলাম।